নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো ওমেন্স ক্লাব ফুটবল নিয়ে, ওমেন্স কন্টিনেন্টাল ক্লাব ফুটবল, যেখানে ভারতের প্রতিনিধিত্ব করছে ইস্ট বেঙ্গল এবং আর 13 থেকে 14 ঘন্টা পর কিন্তু কুয়ালালামপুরে একটা ড্র হবে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের একটা ড্র। সেখানে নির্ধারণ হবে ইস্ট বেঙ্গলের গ্রুপ স্টেজে অপোনেন্ট কারা হবে এবং তাদের এগেনস্টে জিততে পারলে ইস্ট বেঙ্গল পরবর্তী স্টেজে কোয়ালিফাই করবে কিনা। কালকে কিন্তু এই টিমগুলোর ব্যাপারে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এইটা নিয়ে একটা ওভারভিউ ভিডিও, তো অনেক ইনফরমেশন থাকবে, ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রথমতই যদি কথা বলি মেন্স কন্টিনেন্টাল স্টেজ এবং ওমেন্স কন্টিনেন্টাল স্টেজের ডিফারেন্স কী বা কম্পিটিশনের মধ্যে ফারাকটা কোথায়। মেন্সের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আপনারা জানেন যে এএফসিতে 3টে স্তর আছে মেন্সের জন্য: এসিএল এলিট, এসিএল 2 এবং এএফসি চ্যালেঞ্জ লিগ। আপনারা জানেন যে এসিএল এলিটে আমরা ফিফা র্যাঙ্কিংয়ের জন্য সেরকম কোনো স্লট পায় না ইন্ডিয়া, এবং এসিএল 2তে একটা স্লট পায়, ডাইরেক্ট কোয়ালিফিকেশনের স্লট পায়, যেটা আইএসএল শিল্ড উইনার্সরা পায়। সেকেন্ড আরেকটা স্লট পায়, কিন্তু সেটা ডাইরেক্ট স্লট না, সেটা হচ্ছে কোয়ালিফাইং স্লট। মানে একটা অন্য দেশের ক্লাবকে হারিয়ে সেই স্পটটাকে অর্জন করতে হবে। জেনারেলি আমরা এটা সুপার কাপ জেতা টিমকে দেখতে পাই এই কোয়ালিফাইং স্পটটা পাওয়ার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, এখানে এফসি গোয়া এবার জিতেছে অ্যাগেনস্ট আলসিপ, তাই তারা কিন্তু এসিএল 2তে কোয়ালিফাই করলো। যদি তারা হারতো, তারা চ্যালেঞ্জ লিগ খেলতো, সেটা হচ্ছে থার্ড টায়ার। ইস্ট বেঙ্গলও কিন্তু আলতিনাসিরের কাছে হেরে এই চ্যালেঞ্জ লিগই খেলেছিল থার্ড টায়ার। তো টেকনিক্যালি ইন্ডিয়া ডাইরেক্ট কোনো স্লট থাকে না এএফসি চ্যালেঞ্জ লিগের, মানে থার্ড টায়ারে। বাট হ্যাঁ, হারলে তাদের একটা চান্স থাকে নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করা এশিয়া স্তরে। তো মোটামুটি এটা মেন্সদের ইকুয়েশন, কিন্তু ওমেন্সদের ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি আলাদা। ওমেন্সরা একটা টায়ারই পায় বা একটা স্তরই পায় নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করা, সেটা হচ্ছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। এটাই এলিট টায়ার, এটাই টপ টায়ার। তার নিচে কিন্তু কোনো কম্পিটিশন হয় না, যেরকম নমপেন এবং কিচি এফসির যারা এলিমিনেট হয়ে গেছিলো ইস্ট বেঙ্গলের অপোনেন্ট যারা ছিল এই প্রিলিমিনারি রাউন্ডে, তারা কিন্তু আর কোনো চান্স পাবে না নিজের দেশকে রিপ্রেজেন্ট করার এই কন্টিনেন্টাল স্টেজে। সো এটা ওমেন্সের ক্ষেত্রে। তো আপনারা বুঝতে পারছেন যে কম্পিটিশনটা কতটা বেশি এখানে টাফ, অ্যান্ড একটুখানি ভুল টুল করলেই কিন্তু মোটামুটি এখানে ছিটকে যেতে হয়। এবং কালকে বুঝতে পারবো আমরা যে ইস্ট বেঙ্গলের সেরকম স্ট্রং অপোনেন্ট আসবে কিনা গ্রুপে, বা অপোনেন্টগুলো কীরকম হবে একটা আমরা ওভারভিউ পাবো। এবার যদি কথা বলি এই ফর্ম্যাটটা কীরকম হয় পুরো টুর্নামেন্টে, তাহলে আপনারা জানেন যে মেন্স এএফসিতে যেরকম হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট হয়, এফসি গোয়ার এগেনস্টে আল নাসের খেলতেও যেমন আসবে ইন্ডিয়াতে, সেরকম এফসি গোয়াকেও যেতে হবে আল নাসের এগেনস্টে খেলতে। মোহনবাগানেরও সেম কেস আপনারা জানেন, প্রত্যেকটা ম্যাচে হোম অ্যাওয়ে ফর্ম্যাট হবে। কিন্তু এখানে ওমেন্স এফসি চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু জিনিসটা অন্য। এখানে একটা সেন্ট্রালাইজড ভেন্যুতে খেলা হবে, যেটা মোটামুটি 12টা টিমের মধ্যে কিন্তু 3টে নেশন এরকম সিলেক্ট করা হয়েছে, হোস্ট নেশন, যারা খেলাগুলোকে হোস্ট করবে। তো হোস্টের রূপে কিন্তু চায়না, ভিয়েতনাম এবং মায়ানমার, এই 3টে দেশকে সিলেক্ট করা হয়েছে। অ্যাকর্ডিং ওয়াইজ এই 3টে দেশে টুর্নামেন্টটা করানো হবে। পাশাপাশি যদি কথা বলি, চায়না যেই টিম, উহান জিয়াংদু, আপনারা জানেন এই টিমটা কিন্তু আগের বছর এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তো আপনারা জানেন যে কত টাফ একটা টিম, কত ভালো একটা টিম। এবং পাশাপাশি ভিয়েতনামের যদি কথা বলি, হোচিমিন সিটি আছে, তাদের রাজধানীর ক্লাব হোচিমিন সিটি। এবং পাশাপাশি মিয়ানমারে কিন্তু ইস্পে এফসি আছে, আইএসপি বা ইস্পে, আপনারা যেভাবে বলবেন। এই 3টে ক্লাব কিন্তু হোস্ট ক্লাব বা হোস্ট নেশনে রিপ্রেজেন্ট করছে। পাশাপাশি প্রত্যেকটা দেশ কিন্তু এদের প্রত্যেকটা ক্লাব কিন্তু এই দেশে খেলতে যাবে। এবং পাশাপাশি যদি কথা বলি, এই 3টে টিম আমি যেটা বললাম, উহান, হোচিমিন সিটি এবং ইস্পে, এরা কিন্তু এক গ্রুপে থাকতে পারবে না, কারণ এরা আলাদা আলাদা নেশন, হোস্ট নেশন, এবং এদেরকে কিন্তু আলাদা আলাদা গ্রুপেই রাখা হবে। যখন গ্রুপটা নির্ধারণ করা হবে, 3টে আলাদা গ্রুপ বানানো হবে এবং এক এক করে আগে এদেরকে পুট করা হবে, তারপরে অ্যাকর্ডিং পট ওয়াইজ কিন্তু টিম ইনক্লুড করা হবে এই গ্রুপে। তো এইটা হোস্ট নেশনের কনসেপ্টটা বলে দিলাম। নেক্সট যদি কথা বলি পট ওয়ানে দুটো টিম আছে। একটা হচ্ছে মেলবোর্ন সিটি, অস্ট্রেলিয়ার টিম। আপনারা জানেন যে ওমেন্স ফুটবলেও অস্ট্রেলিয়া যথেষ্ট বেশি ডেভেলপ, যথেষ্ট বেশি ভালো। তো পট 1-এ আছে মেলবোর্ন সিটি, আগের বারে রানার্স আপও। এবং পট 1-এ আছে সিওন এফসি, কোরিয়ার এই টিম সিওন এফসি। আগেরও ইনচিয়ন এফসি ছিল, এবার সিওন এফসি। তো তারা কিন্তু আছে পট 1-এ। পট 2-এর যদি কথা বলি তাহলে আছে টোকিও ভার্ডি, আগের বার উরাওয়া রেড ডায়মন্ডস ছিল, এটা জাপানের টিম টোকিও ভার্ডি। উরাওয়া আগের বছর ছিল, কিন্তু এই বছর তারা কোয়ালিফাই করতে পারেনি, টোকিও ভার্ডি সেই অর্থে কোয়ালিফাই করেছে। এবং পট 2-তে টোকিও ভার্ডির সাথে আছে হচ্ছে বাম খাতুন কিন্তু ইরানের টিম। এই ইরানের টিম, এই দুটো পট 1 এবং পট 2 কনসেপ্ট ক্লিয়ার করে দিই। পট 3-তে কোনো হোস্ট নেশন নেই, মানে পট 3-তে 3টে টিম আছে। 3টে টিমের মধ্যে একজন অবশ্যই ইস্ট বেঙ্গল একটা টিম, এই ভারতের প্রতিনিধিত্ব করছে। আরেকটা টিম হচ্ছে নিয়োগিয়াং এফসি, নর্থ কোরিয়ার একটা টিম। এই টিমটা কিন্তু খুব ইন্টারেস্টিং টিম, কারণ ইনিশিয়ালি দেখে পট 3-তে রাখা হয়েছে, বাট তাদের যা কোয়ালিটি, তাদের যা
ভালো খেলে, তারা যেভাবে খেলে ফুটবলটা, তাদের কিন্তু পট ওয়ানে রাখার কথা। কিন্তু আগেন যেহেতু কান্ট্রিটা নর্থ কোরিয়া অনেক কিছু ইফস অ্যান্ড বাটস আছে, ক্লাব ফুটবল সে অর্থে তারা খেলে না, তাই তাদেরকে পট থ্রিতে রাখা হয়েছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও আছে, জাপান যেরকম, ইফ আই এম নট রং, ফিফা ওমেন্স যে র্যাঙ্কিং আছে সেখানে কিন্তু সিক্সথ বা সেভেন্থ এরকম কিছু একটা হবে জাপান। নর্থ কোরিয়া কিন্তু নাইন্থ, মানে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, ওমেন্স টিমের দিক থেকে কথা বলি সেকেন্ড বেস্ট টিম, তাদের কিন্তু পট থ্রিতে থাকার কোনো মানে হয় না। বাট হ্যাঁ, এরকমই। আর ইস্ট বেঙ্গল ইজ লাকি দ্যাট নর্থ কোরিয়ার মতো টিম কিন্তু তাদের এগেনস্টে খেলবে না, কারণ তারা সেম পটেই আছে র্যাঙ্কিং ওয়াইজ। পাশাপাশি যদি কথা বলি পট থ্রি এর আরেকটা টিম, তাহলে স্ট্যালিয়ান লাগুনা, এটা ফিলিপিন্সের একটা টিম, ফিলিপিন্সও ওমেন্স ফুটবলে যথেষ্ট ভালো। এবং পট ফোরের যদি কথা বলি, আগেন দুটো টিম আছে পট ফোরে, যদি কথা বলি নাসাফ উজবেকিস্তানে একটা টিম, আপনারা জানেন নাসাফকে। নাসাফ আছে পট ফোরে, এবং তার সাথে সাথে আছে লায়ন সিটি সেলার্স এফসি, সিঙ্গাপুরের একটা ক্লাব। তো মোটামুটি প্রত্যেকটা টিমের কথা বলে দিলাম, 12টা টিম, তার মধ্যে 3টে হোস্ট এবং বাকিরা যেরকম পট ওয়াইজ আছে। এই ইস্ট বেঙ্গলের যদি ফেভারেবল একটা গ্রুপ বলি, তাহলে প্রত্যেকটা টিমই এখানে টাফ, প্রত্যেকটা টিম এখানে ভালো। কিন্তু হ্যাঁ, যেহেতু ইস্ট বেঙ্গল পট থ্রিতে আছে, সো পট থ্রি আর কোনো টিম ইস্ট বেঙ্গল এগেনস্টে পড়বে না। যাই পড়বে পট ওয়ান, পট টু এবং পট ফোরের টিমে পড়বে। যে উহান যে টিমটা, উহান জিয়াংদা, সে কিন্তু পট ওয়ানের টিম। পাশাপাশি হোচিনমিন সিটি আছে, হোচিনমিন সিটি কিন্তু পট টু এর টিম। অ্যান্ড যে ইস্পে আছে মায়ানমারের টিম, সেটা কিন্তু পট ফোরের টিম। তো এদের মধ্যেই একটা হোস্ট হবে। যদি টেকনিক্যালি আমাকে বলেন, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গলকে ফেস করা উচিত কোথাও না কোথাও। পট ওয়ানের দিক থেকে যদি কথা বলি, মেলবোর্ন সিটি আছে, উহান আছে এবং সিওন আছে। তো এরা সবই প্রচণ্ড স্ট্রং টিম, বাট কোথাও না কোথাও মনে হয় যে উহান বা চায়নাকে ফেস করলে এখানে কোথাও না কোথাও বেটার হবে। পট টু এর যদি কথা বলি, তাহলে বাম খাতুন ইরানের টিম, এই বাম খাতুন, বাম খাতুনকে আমার মনে হয় ফেস করলে বেশ ইয়েই হবে। প্লাস ভিয়েতনামেরও একটা টিম আছে, আপনারা জানেন যে এএফসি ওমেন্স এশিয়ান কাপে ইন্ডিয়া কিন্তু ভিয়েতনামকেও ফেস করবে তাদের গ্রুপ স্টেজেসে। তো ভিয়েতনামের টিমও কিন্তু ইস্ট বেঙ্গলের গ্রুপে পড়লে খুব একটা খারাপ হবে না। এবং পট ফোরের থেকে অবভিয়াসলি ইস্পেকেই আমরা চুজ করলে বেটার হবে, মায়ানমারের টিম। যদিও মায়ানমার কিন্তু ইন্ডিয়ার থেকে বেটার ফিফা র্যাঙ্কিংয়ের যদি কথা বলি ওমেন্সের। এবং পাশাপাশি সিঙ্গাপুরও আছে, সেখানে লায়ন সিটি সেলার্স এফসি, তারাও কিন্তু পড়লে খুব একটা প্রবলেম হবে না। তো এরকম একটা যদি প্রত্যেকটা গ্রুপ থেকে কথা বলি, পট ওয়ানে যে কোনো টিম ইজ ভেরি টাফ। আশা করব সেরকম আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা টিমই টাফ, কম্পিটিশান উইল বি ভেরি হার্ড। সেকেন্ড পট থেকে যদি কথা বলি, তাহলে অবশ্যই হোচিনমি সিটি, ভিয়েতনামের একটা টিম, এবং পাশাপাশি বাম খাতুন, এদের দুজনের মধ্যে একজন পড়লে বেশ ভালো। এবং পট ফোরের যেমনটা কথা বললাম, মায়ানমারের ইস্পে এফসিও যথেষ্ট ভালো টিম, এবং পাশাপাশি যেই লায়ন সিটি সেলার্স আছে সিঙ্গাপুরে, সেই টিমও কিন্তু পড়লে ভালো হয়। তো এরকম একটা প্রবাবেল গ্রুপ বললাম, এটা যদি ইস্ট বেঙ্গলে পড়ে তাহলে বেশ সুবিধা হবে পরের রাউন্ডে যেতে। এবং কোয়ালিফিকেশানে যদি কথা বলি, 12টা টিম আপনারা জানেন খেলেন, এবং কোয়ার্টার ফাইনাল কিন্তু এই কম্পিটিশানে আছে। সো আমরা জানি কোয়ার্টার ফাইনাল মানে লাস্ট 8, 12টা টিমের মধ্যে 8টা টিম যাবে নকআউটসে। সেখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপের যে বেস্ট দুটো টিম থাকবে, টপ দুটো টিম থাকবে, তারা তো যাবেই, এবং দুটো থার্ড বেস্ট প্লেস টিমও কিন্তু যাবে। তো এই অর্থে ইস্ট বেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক থেকে দুটো ম্যাচ জেতা, বা একটা ম্যাচ জিতে অন্য একটা ম্যাচ ড্র করার সেই ক্ষেত্রে। তো অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু টিমও সেভাবেই বানাচ্ছে। একটা ট্রান্সফার আপডেটও এই ভিডিওর পাশাপাশি দিয়ে দিই, যেখানে ইস্ট বেঙ্গল যেরকম আপনারা জানেন 5টা বিদেশি নিয়েছেন আফ্রিকান। পাশাপাশি অ্যান্থনি অ্যান্ড্রিউস কিন্তু খুব একটা খুশি না দলের পারফরমেন্স নিয়ে। আপনারা জানেন যে তারা যেভাবে পারফর্ম করেছে এই প্রিলিমিনারি রাউন্ডে অ্যাগেনস্ট কিচি অ্যান্ড নমফেন ক্রাউন এফসি, তিনি আশা করেছিলেন, ইস্ট বেঙ্গল কোচ আশা করেছিলেন যে পারফরমেন্সটা একটু বেশি ডমিনেটিং হবে। কিন্তু কোথাও না কোথাও এই অ্যাগেন 5-6টা নতুন প্লেয়ার স্কোয়াডে যখন চলে আসে, তখন একটুখানি কোঅর্ডিনেশনে তো প্রবলেম হয়। কিন্তু আমরা যা জানতে পারছি, ইস্ট বেঙ্গল কিন্তু একটা এএফসি কোটার বিদেশি চাইছে। স্পেশালি যদি সাফ হয় তাহলে বেশ ভালো হয়, সাফ কোটা বা এই এশিয়ান কোটা, সাউথ ইস্ট এশিয়ার একটা দেশ থেকে কিন্তু একটা বিদেশি চাইছে অ্যাটাকিং মিডফিল্ডার। দেখা যাক ডিলটা গো থ্রু করে কিনা এই খেলার আগে। খেলাটা দেরি আছে, যদিও ড্র এই কালকে, খেলাটা দেরি আছে, অক্টোবরের মাঝের মধ্যে কিন্তু এই ম্যাচগুলো হতে পারে। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল তার আগে একটা বিদেশি স্ট্রাইকার যাচ্ছে এশিয়ান কোটা, কিন্তু কারণ এশিয়ার বাইরে যদি তারা কোনো স্ট্রাইকার নিতে যায় বা কোনো ফরেনার নিতে যায়, তাহলে কিন্তু সেটা পারবে না। যেরকম নিয়মটা আছে যে 5খানা নন এশিয়ান ফরেনার্স নিতে পারে, এবং যদি তার বেশি ফরেনার লাগে তাহলে কিন্তু নিতে পারে। এই 8 ফরেনার অবধি রিল্যাক্সেশন আছে, কিন্তু বাকি 3টে ফরেনার কিন্তু এএফসির রিজিয়নের হতে হবে, এশিয়ার রিজিয়নের হতে হবে। তো এটাই হচ্ছে মোটামুটি একটা ট্রান্সফার আপডেট দিলাম। যদিও
তারা সাফ রিজিয়ন থেকেই একটা বিদেশি আনার চেষ্টা করছে, কারণ যখন আইডাব্লিউএল হবে তখন আপনারা জানেন যে সাফের যে নতুন নিয়ম বা ইন্ডিয়ান গভর্নমেন্টের যে নতুন নিয়ম, যে সাফের যেই যদি দেশ থেকে কোনো প্লেয়ার আনা সেটাকে ডোমেস্টিক প্লেয়ার হিসেবেই কিন্তু রেজিস্টার করানো যেতে পারে। তো সেই অর্থে একটা কাজ চলছে আপনারা বলতে পারেন। বাট হ্যাঁ, এটা একটা ডিটেল একটু ভিডিও বানালাম, এটা লম্বা ভিডিও হলো, একটু ইনফরমেটিভ ভিডিও হলো, জিনিসগুলো প্রসেস করতে একটু টাইম লাগতে পারে। বাট হ্যাঁ, কালকে ড্রটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা এক্সাইটিং হতে চলেছে এই জার্নি ইস্টবেঙ্গলের মেয়েদের জন্য। এবং পাশাপাশি কালকে আগামীকালে যদি টাইমটা বলি 12:30 থেকে এই ড্রটা হবে। এএফসি হাবের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা এই ড্রটা সরাসরি লাইভ দেখতে পারবেন ফ্রম কুয়ালালামপুর। তো এটাই বলবো, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।